Hi chums, what's up? Your English Don is here. Ask me any question if you dare to. Today we are gonna talk about একটু থামেন যেহেতু আজকে বাংলায় বলবো তাই সানগ্লাসটা চেঞ্জ করে চশমাটা পরে নেই। আজকে আলাপ করব 45তম বিসিএস এর এমসিকিউর যে ইংলিশ পার্টটা ছিল সেগুলো নিয়ে, সাথেই থাকুন। প্রথম প্রশ্নটা দেখুন, শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস। অপশনে দেওয়া আছে হি, হিম, হিমসেলফ, হিস। তাহলে এখানে কোনটা হবে? দেখুন, অন এটা একটা প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে আমাদেরকে নাউন বসাতে হয়। তাহলে এই লিভিং শব্দটা হচ্ছে একটা নাউন। এখন বলতে পারেন এটা নাউন কি করে হলো? এটা তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে, তাহলে এটা নাউন কি করে হয়? দেখুন, ভার্ব প্লাস আইএনজি মিলে যখন নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জেরান্ড। তাহলে এটা হচ্ছে সেই জেরান্ড, তাহলে এক প্রকার নাউন। এখন বলতে পারেন দ্য হাউস, এটাও তো নাউন। তাহলে পাশাপাশি দুইটা কি নাউন বসে? পাশাপাশি স্বাভাবিক দুইটা নাউন বসে না, কিন্তু জেরান্ড অবজেক্ট গ্রহণ করতে পারে। জেরান্ড এবং পার্টিসিপলের উপরে খুব ডিটেইল সুন্দর একটা ভিডিও আমার আগেই করা আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্যটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের এই বিষয়টা বুঝতে সাহায্য করবে। তাহলে দেখুন, এখানে লিভিং শব্দটা হচ্ছে একটা জেরান্ড, কারণ এটা প্রেপোজিশনের পরে আছে। তাহলে জেরান্ড বা নাউন এর আগে কি হয়? দেখুন, এখানে কি হি দিলে মিলে হি লিভিং, এটা কি হয়? হয় না, কারণ নাউনের আগে বসে হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই যে হিস, এটা হলো তার অ্যাডজেক্টিভ। এখন আমরা যদি হিম দেই, এটা হলো অবজেক্টিভ ফর্ম, এটাও হবে না। আর হিমসেলফ, এখানে আছে তো শি, তো যদি এখানে হারসেলফ থাকতো তাহলে আমরা একটা বিবেচনায় আনতে পারতাম, তারপরেও হতো না। যেমন আমরা যদি হারসেলফ দিয়ে করতাম তাহলে হতো শি ইনসিস্টেড হারসেলফ অন লিভিং দ্য হাউস, তাহলে এখানে অপশনটা আসতো না তথাপিও। তো যাই হোক, এখানে উত্তরটা হবে হিস, কারণ এটা হচ্ছে একটা পজেসিভ ডিটারমিনার, আর ডিটারমিনার বসে হলো নাউনের আগে। আর এখানে লিভিং শব্দটা জেরান্ড হিসেবে কাজ করছে, তার মানে এক প্রকার নাউন। আর জেরান্ড অবজেক্ট গ্রহণ করতে পারে, তাহলে হাউসটা হচ্ছে এই জেরান্ডের অবজেক্ট। আশা করি এই উত্তরটা বুঝতে পেরেছেন। 2 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য ফ্রেজ অ্যাকিলিস হিল মিনস। অ্যাকিলিস হিল বলতে কি বোঝানো হয়? তো অ্যাকিলিসের পরে এখানে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, এই অ্যাপোস্ট্রফিটা দিলেও হয়, না দিলেও হয়। এটার মানে দেওয়া হয়েছে আ স্ট্রং পয়েন্ট, আ স্ট্রং সলিউশন, আ উইক পয়েন্ট, আ পার্মানেন্ট সলিউশন। চলুন আগে আমরা ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি অ্যাকিলিস আসলে কে ছিলেন এবং অ্যাকিলিসের হিল বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে। প্রথমে দেখুন, একটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন, একজন ভদ্রমহিলা, তিনি একটা বাচ্চাকে এখানে পানিতে ডুবানোর চেষ্টা করছেন। দেখে নেগেটিভ মনে হতে পারে যে বাচ্চাটা কি মেরে ফেলছে বা এরকম কোনো কিছু, হ্যাঁ, এরকম মনে হতে পারে। এরপরে দেখুন, এখানে আরেকটা চিত্র দিয়েছি, এটা একজন যোদ্ধা, তার পায়ের মধ্যে একটা তীর লেগেছে, হ্যাঁ। তো এই ভদ্রলোকের নামই হচ্ছে অ্যাকিলিস। তারা ওই একত্রিত হয়ে অ্যাকিয়ান বা হলো গ্রিসের পক্ষ হয়ে তারা বর্তমানে যে তুরস্ক বা ট্রুজান, এই ট্রুজানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে আসে। এটার অনেক লম্বা কাহিনী আছে, আমি অত ডিটেইলে যাব না, কারণ ইলিয়াড যে মহাকাব্যটা হোমার লিখেছিলেন সেটা হলো এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই লেখা। তো অ্যাকিলিস হলো তার একজন মস্ত বড় বীর ছিলেন, যদিও অ্যাকিলিস আগামেমননের আন্ডারে এখানে তিনি যুদ্ধ করছেন। যদিও অ্যাকিলিস নিজেও একজন রাজা, বাট ছোট অঞ্চলের রাজা, আর আগামেমনন হচ্ছে বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী রাজা। তো তার আন্ডারে তিনি এখানে যুদ্ধ করতে আসছেন, কারণ ওই সময় একটা প্রমিস ছিল যে গ্রিসের যে কোনো জায়গায় অন্য ভিনদেশীদের যদি কোনো আক্রমণ হয় বা তাদের দেশের অসম্মান হয়, তাহলে তার সমস্ত রাজারা একসাথে হয়ে তারা যুদ্ধ করবেন। সেই প্রমিস থেকেই অ্যাকিলিস যুদ্ধ করতে আসছেন। তো অ্যাকিলিসের ছোটোবেলার কাহিনীটা হলো, অ্যাকিলিসের মায়ের নাম হলো থেটিস আর তার বাবার নাম হলো ফেলিয়াস। তো এই থেটিস, তিনি ছিলেন একজন দেবী, তিনি ছিলেন একজন নিম্ফ, তিনি হলেন সমুদ্রের দেবী ছিলেন। তো ছোটোবেলা শোনা গিয়েছিল যে অ্যাকিলিস খুব অল্প বয়সে মারা যাবে। তো যেহেতু তার মা একজন দেবী, তিনি এই ভবিষ্যৎবাণীটা শুনতে পেয়েছিলেন দেবদেবতাদের কাছ থেকে। পরবর্তীতে অ্যাকিলিসকে তার মা নিয়ে যান হলো স্টিক্স নামক একটা রিভারে। ওই নদীতে যদি আপনার কারোকে গোসল করানো হয় তাহলে সে ইমমর্টালিটি পাবে। তো তাকে গোসল করানো হয়, ওখানে তাকে পানিতে চুবানো হয়, তার পুরো শরীরটা আপনার প্রোটেক্টেড হয়ে যায়। যে কোনো জায়গায় তীর লাগুক বা তরবারির কোপ লাগুক, তাতে করে অ্যাকিলিসের কোনো কিছু হবে না। কিন্তু তার ওই বাম পা যেটা ধরে তার মা তাকে পানিতে ডুবাচ্ছিলেন, ওই জায়গাতে তার মায়ের হাত লেগে থাকার কারণে ওই জায়গাটাতে পানি লাগে নাই।
যার জন্য অ্যাকিলিসের পুরো দেহ প্রোটেক্টেড হলেও এইটুকু জায়গা তার আনপ্রোটেক্টেড ছিল। তো অ্যাকিলিস প্রথম থেকেই যুদ্ধ করে আসছিলেন বীরত্বের সাথে, তাকে কেউ মারতে পারছিল না। শোনা যায় শেষে প্যারিস, মানে ওই ট্রোজান পক্ষের যে রাজপুত্র, মানে হেক্টর থাকে হলো প্রধান সেনাপতি, তার ছোট ভাই থাকে হলো প্যারিস। তো এই প্যারিস হলো তাকে দূর থেকে তীর মারে এবং ওই তীরটা ছিল পয়জনাস। তো ইলিয়াডের মধ্যে অ্যাকিলিসের মৃত্যু দেখানো হয় না, পরবর্তীতে যে সমস্ত কবি সাহিত্যিকরা কবিতা লিখেছেন সেইখানে ঘটনাটা আসে যে ওই তীরের মাধ্যমেই অ্যাকিলিসের মৃত্যু হয়। এখন অ্যাকিলিস থাকে মস্ত যোদ্ধা, এটার উপরে একটা মুভিও হয়েছে ট্রয় নামে, আপনারা দেখতে পারেন 2004 সালে, সেটার উপরে অস্কার পেয়েছে। অত্যন্ত বীরত্বগাথা একটা ইতিহাস, এবং আপনি যত ফিল্ম দেখবেন এরকম মানে বীর, অ্যাকিলিসের মতো বীর আপনারা খুব কম ক্যারেক্টারই পাবেন। তো অ্যাকিলিস এত বড় বীর, কিন্তু তার পায়ের ওই গোড়ালির সামান্যতম দুর্বলতার কারণেই তার হলো মৃত্যুটা হয়। এখন এই ঘটনাটাকে, এই ফ্রেজটাকে এভাবে করে নেওয়া হয় যে একটা ছোট্ট উইক পয়েন্টের কারণে পুরো জিনিসটার একটা ডিজাস্টার হতে পারে, এটার মিনিংটাকে এইভাবে করে নেওয়া হয়। তাহলে চলুন আমরা আবার প্রশ্নটাতে যাই। তো এখানে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে উত্তরটা হবে হলো উইক পয়েন্ট, অর্থাৎ অ্যাকিলিস হিল, মানে অ্যাকিলিসের পুরো দেহ ছিল প্রোটেক্টেড, কোনোভাবে তাকে মারা সম্ভব না, বাট তার হিল ওই গোড়ালিতে একটা দুর্বলতা ছিল, যে কারণেই সেখানে তীর লেগেই অ্যাকিলিসের মৃত্যু হয়। 3 নম্বর প্রশ্নটা দেখুন, হি ডাজ নট অ্যাডহিয়ার ড্যাশ এনি প্রিন্সিপল। এখানে আছে বাই, ইন, অ্যাট, তারপরে হলো টু। অ্যাডহেয়ার টু মানে লেগে থাকে, এটা আপনাদের মুখস্থ করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলি আমরা এগুলোকে, মানে নির্দিষ্ট ওয়ার্ডের পরে নির্দিষ্ট প্রেপোজিশন বুঝবে। মানে হি ডাজ নট অ্যাডহেয়ার টু এনি প্রিন্সিপল, সে কোনো নির্দিষ্ট নিয়মে বাধা পড়ে না। পরের প্রশ্নটা দেখুন, মিলেনিয়াম ইজ আ পিরিয়ড 100 ইয়ার, 1000 ইয়ার, 1 মিলিয়ন ইয়ার, 10 মিলিয়ন ইয়ার। তাহলে এখানে উত্তরটা হবে 1000 ইয়ার। এটা আসলে মুখস্থ করতে হবে, এটা বোঝানোর আসলে কিছু নাই। পরেরটাতে যাই, আইডেন্টিফাই দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, হু হ্যাজ ব্রোকেন দিস জাগ। তো হু এর পরিবর্তে বাই হোম হয়, ধরা যাক এখানে বাই হোম ঠিক আছে। হ্যাজ ব্রোকেন প্রেজেন্ট পারফেক্ট, তার মানে আমাদের পারফেক্টের যখন প্যাসিভ করব তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব। তাহলে হ্যাজ, তারপরে হলো দিস জাগ বিন। আর অক্সিলারি ভার্ব এখানে দুটো আছে, একটা হলো হ্যাজ আর একটা হলো বিন। দুটো থাক বা তিনটা থাক বা একটা থাক, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে একটাই আসবে, সুতরাং এখানে হ্যাজটাকে আমরা সামনে আনলাম, হ্যাজ দিস জাগ, আর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা ঠিকই আছে, শেষে প্রশ্নবোধক চিহ্নও দেওয়া আছে, তার মানে এটা ঠিক আছে। পরবর্তী উত্তরটা দেখুন, বাই হোম হ্যাজ দিস জাগ, বিন এখানে দেওয়া হয় নাই, তার মানে এটা ভুল। পরেরটা দেখুন, বাই হোম দিস জাগ হ্যাজ বিন ব্রোকেন, এখানে হ্যাজটা সামনে আনতে হবে একটা, তা নাহলে প্রশ্ন হবে না, এইটুকু ভুল আছে। আর এখানে হু এর পরিবর্তে হোম ব্যবহার করে হয়েছে, যেটাও ভুল। হু এর পরিবর্তে বাই হোম দিতে হবে, সুতরাং এই অপশনটাও ভুল, তার মানে উত্তর হবে 1 নম্বর। 6 নম্বর প্রশ্নটা দেখুন, হু ইজ নট আ ভিক্টোরিয়ান পোয়েট। কে ভিক্টোরিয়ান পোয়েট নয় বলেছে আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ম্যাথিউ আর্নল্ড। তো এরা মোটামুটি সবাই সমসাময়িক, একটু সিনিয়র হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে আসলে মূলত রোম্যান্টিক কবি, সুতরাং তিনি এই যুগের মধ্যে পড়বেন না। তো ভিক্টোরিয়ান যে পিরিয়ডটা, এইটা রানী ভিক্টোরিয়ার নামে ওই পিরিয়ডটাকে ভিক্টোরিয়ান পিরিয়ড বলা হয়। এটা ওই সময়ের রাজা রানীরা সে সময় সাহিত্যে অনেক আপনার হেল্প করতেন, এগুলোকে ফ্লারিশ হতে সাহায্য করতেন, সেই জন্য তাদের নামে এই পিরিয়ডগুলোর নামান্তরিত হয়। ব্যক্তিগতভাবে আমি এটা মোটেও পছন্দ করি না, কারণ উইলিয়াম শেক্সপিয়ার বা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এরা আজীবন থাকবে, এরা অত্যন্ত মেধাবী ছিলেন, এরা মানুষের কল্যাণের কথা তাদের সাহিত্যের মধ্য দিয়ে বলে গেছেন, অনেক ধরনের মেসেজ দিয়ে গেছেন যেভাবে করে জীবন ভালো চলতে পারে। তো সেই তুলনায় রাজা রানীরা আসলে শুধুমাত্র অন্যদের ওই রাষ্ট্র দখল আর এগুলো করে বেরিয়েছেন, সুতরাং নাম এদের নামেই নামান্তরিত হওয়া উচিত ছিল পিরিয়ডগুলোর। কিন্তু যাই হোক, পলিটিক্স সবসময় সব কিছুকে ডমিনেট করে, যে কারণে পলিটিক্যাল লিডাররাই সবসময়ই এমন একটা ভাবে উদ্ভাসিত হয় বা এমনভাবে আবির্ভূত হয় যেন তারা এই পৃথিবীর কল্যাণে সব কিছু করেছেন। আসলে বিষয়টা ঠিক না। হোয়াট এভার ইট ইজ, রানী ভিক্টোরিয়া তিনি তার পিরিয়ডটা ছিল 1800
1937 সাল থেকে 1901 সাল পর্যন্ত। এই পিরিয়ডটাতে রানী ভিক্টোরিয়া রাজত্ব ছিল। তো এই পিরিয়ডটার আপনার কিছুদিন পর্যন্ত ওয়াটসন ছিলেন, অর্থাৎ ওয়াটসন তো মারা গিয়েছেন 50 সালে, তার মানে 1850 সাল, তার মানে 13 বছর পর্যন্ত রানী ভিক্টোরিয়ার পিরিয়ড ওয়াটসন পেয়েছিলেন। কিন্তু ওই সময় ছিল তার একদমই মানে শেষের দিকের সময়, অর্থাৎ তিনি বেঁচে ছিলেন 80 বছর, তার মানে তিনি পেয়েছিলেন 67 বছর থেকে, অর্থাৎ তিনি ওই সময় তেমন প্রোডাক্টিভ তেমন কোনো কিছু লেখেন নাই, লিখেছেন তার আগে। সেই জন্য ওয়াটসওয়ার্থ হচ্ছেন রোমান্টিক পিরিয়ডের কবি, আর বাকি যারা আছেন এখানে টেনিসন, তারপরে হলো রবার্ট ব্রাউনিং, ম্যাথিউ আর্নল্ড, এরা হচ্ছেন সবাই ভিক্টোরিয়ান পোয়েট। তাহলে আমরা এখানে বলছি যে উইলিয়াম ওয়াটসওয়ার্থ তিনি ভিক্টোরিয়ান পোয়েট নন। 7 নম্বর প্রশ্নটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং নোবেলস ওয়াজ রিটেন বাই জর্জ অরওয়েল? জর্জ অরওয়েল কোন উপন্যাসটা লিখেছিলেন? এখানে আছে 1948, এটা লিখেছেন জর্জ অরওয়েলের লেখা। ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটা লিখেছেন অল্ডাস হাক্সলি, তার মানে এটা অরওয়েলের লেখা না। তারপরে আ ক্লক ওয়ার্ক অরেঞ্জ, এটাও তার লেখা নয়, এটা আপনার লিখেছেন হলো অ্যান্থনি বার্গেস। আর পরেরটা দেখুন, ফর হোম দ্য বেল টোলস, এটা লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। সুতরাং এখানে উত্তরটা হবে 1984, এটা হলো অরওয়েলের লেখা। এখন এক্ষেত্রে আপনাদের একটা পরামর্শ দেই, এইভাবে করে এই লেখকগুলোর নাম, যেহেতু আমাদের কালচারের সাথে তাদের নামগুলো যায় না, লেখনীর নামগুলোও যায় না। আপনি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের কবিতা বা তাদের নাম, এগুলো যত সহজে মুখস্থ করতে পারবেন, এই বিদেশিদের লেখার বা টাইটেল অথবা তাদের নাম সহজে মুখস্থ করতে পারবেন না। সেই জন্য যদি এগুলোর উপরে একটু ঘাটাঘাটি করেন, ধরুন আপনি 5 মিনিট 10 মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখলেন, বা 5 মিনিট 10 মিনিট একটা ওয়েবসাইট থেকে তাদের এই লেখনীটার একটু সামারিটা পড়লেন, যদি এভাবে করে যান তাহলে আপনার এগুলোর মনে থাকার পসিবিলিটিস বেশি থাকবে। এরকম মোটামুটি 1 থেকে 150 জন আপনার বইয়ের নাম, মূল বইয়ের নাম এবং রাইটারের নাম যদি আপনারা একটু সময় দিয়ে এভাবে করে নেন, তাহলে আপনাদের এগুলো বেশি কাজে দেবে, বেশি দিন এগুলো মনে থাকবে। আদারওয়াইজ একদিক থেকে মুখস্থ করতে থাকবেন, অন্য দিক থেকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর বিসিএসে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, সেই জন্য একদম শিওর না হয়ে আনসার না করাটাই বেটার হবে। পরটা দেখুন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। তো আমরা জানি ভাষার নামের আগে দা হয় না, কিন্তু জাতির নামের আগে দা হয়। তার মানে এখানে একটা দা দরকার ছিল, সেটা বসে নেই, তার মানে এই বাক্যটা ঠিক না। শি স্পিক্স দি ইংলিশ লাইক ইংলিশ, এখানে উল্টা করে বলেছে, ভাষার আগেই দা দিয়েছে, জাতির আগে দেয় নেই, তার মানে এটা হবে না। শি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে আবার দুইটার আগে দিয়ে দিচ্ছে, এটাও হবে না। শি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ, এটা ঠিক আছে। আরেকটা জিনিস দেখুন, এই একটা বাক্যের মধ্যেও শেষে ফুল স্টপ ব্যবহার করা হয় নাই, সুতরাং এটাকে আমরা কনসিডারেবলি নিতে পারি। আদারওয়াইজ এই ফুল স্টপ ব্যবহার না করাটাও কিন্তু বাক্যের একটা ভুল, কারণ পাংচুয়েশন মার্কস অ্যাট দ্য এন্ড আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে কোনোটার মধ্যেই ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে আমরা এটা সঠিক ধরে নিচ্ছি। সুতরাং আমরা উত্তর করছি ডি নাম্বার, শি স্পিক্স ইংলিশ লাইক দি ইংলিশ। 9 নম্বর প্রশ্নটা দেখুন, when one makes a promise one must not go dash on it forward, সামনের দিকে যাওয়া উচিত না। বলেছে যে when one makes a promise, যখন কেউ একটা প্রমিস করে, one must not go, তার যাওয়া উচিত না, ড্যাশ অন ইট মানে তার সামনের দিকে, তার পেছনের দিকে, তার গো ব্যাক অন ইট মানে এটা থেকে পেছনে সরা আর তার পিছু সরা ঠিক না। বাই মানে পাশে নাকি অ্যারাউন্ড, চারপাশে। সুতরাং এখানে উত্তরটা হবে ব্যাক। মোরলেস এটাও খানিকটা মুখস্থের মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। গো ব্যাক মানে পেছনে ফেরা, তাকে পেছনে হটা ঠিক নয়। যখন একটা প্রমিস করবে তার প্রমিসটা রাখা উচিত। 10 নম্বর প্রশ্নটা দেখুন, আই কান্ট পুট আপ উইথ হিম অ্যানি মোর। হিয়ার পুট আপ উইথ মিন্স, বলেছে আই কান্ট পুট আপ উইথ, আমি মানে তাকে আর সহ্য করতে পারছি না, অ্যানিমোর কোনোভাবেই। হিয়ার পুট আপ উইথ, এটার মানে কি? পুট আপ উইথ মানে কি প্রোটেক্ট মানে রক্ষা করা, নাকি টার্মিনেট মানে বাদ দেয়া মানে ফায়ার করা, চাকরি থেকে বিতাড়িত করা এরকম, নাকি টু টলারেট এটা হবে সহ্য করা, আর টু প্রিভেন্ট মানে রক্ষা করা, তার মানে বা প্রতিহত করা। এখানে উত্তরটা হবে তাহলে টু টলারেট, মানে পুট আপ উইথ মানে টলারেট করা মানে সহ্য করা। 11 নম্বর প্রশ্নটা দেখুন,
দ্য পোয়েম টু হিজ কয় মিস্ট্রেস ওয়াজ রিটেন বাই, এটা লিখেছেন কে? অ্যান্ড্রু মার্বেল, রাইট। অ্যান্ড্রু মার্বেল লিখেছেন। জন ডান এই সময়ের প্রধানতম একজন কবি। জর্জ হার্বার্ট, তিনিও ওই সময়েরই কবি। হেনরি ভন, তিনিও এই একই পিরিয়ডের কবি। এদেরকে বলা হয় ম্যাটাফিজিক্যাল পয়েট। এর নেতৃত্ব দিয়েছিলেন জন ডান, আর পাশাপাশি এই কবিগুলোও ছিলেন। তারা খুবই কঠিন কঠিন উপমা কবিতার মধ্যে ব্যবহার করতেন। ভাষাগত দিক থেকে খুবই সূক্ষ্মতা ছিল এবং বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বা কঠিন কোনো জিনিস যেগুলোর অস্তিত্ব পৃথিবীতে নাই, এইরকম কোনো জিনিসের তারা উপমা নিয়ে আসতেন কবিতার মধ্যে। এই পিরিয়ডটাতে এই কাজগুলো হতো। 12 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য সিনোনিম অফ অল্টিটিউড ইজ, অল্টিটিউড মানে কি? অল্টিটিউড মানে কি? হাইট, রাইট। অল্টিটিউড মানে হাইট। ওয়াইড এটা হবে না, লেংথ এটাও হবে না, ডেপথ এটাও হবে না। তাহলে উত্তরটা হচ্ছে হাইট। অর্থাৎ আপনাকে কিছু সিনোনিম এবং অ্যান্টোনিম মুখস্থ রাখতে হবে। 13 নম্বর প্রশ্নটা দেখুন, দ্য ক্যারেক্টার এলিজাবেথ ব্যানেট অ্যাপিয়ার্স ইন দ্য নোবেল, অর্থাৎ কোন নোবেলটাতে এলিজাবেথ ব্যানেট নামক যে চরিত্রটা সেটা এসেছিল? প্রথম অপশনটা দেয়া আছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস। হ্যাঁ, রাইট, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অর্থাৎ জেন অস্টিনের লেখা বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কেন্দ্রীয় চরিত্র ছিল এলিজাবেথ ব্যানেট। এই উপন্যাসের আবহাওয়াটা ছিল এরকম যে এলিজাবেথ ব্যানেট বিয়ে করতে চাচ্ছিল না। এখন মেয়েদের সেই সময় বিয়ে না করার তেমন কোনো স্বাধীনতা ছিল না। এই উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুটা এটাই ছিল যে এলিজাবেথ ব্যানেট বিয়ে করতে চাচ্ছে না, মেয়ে হিসেবে তার সেই অধিকারটা প্রতিষ্ঠা করাটাই ছিল এই উপন্যাসের মূল কথা। পরেরটা হলো থ্যাস অফ দ্য ডাবাবেলস, এটা হলো থমাস হার্ডির লেখা একটা উপন্যাস। এটার চরিত্র নয়, এটা উদারিং হাইটস, এটা আপনার হলো এমিলি ব্রন্টির লেখা একটা উপন্যাস। জেন আয়ার, এটা হচ্ছে শার্লট ব্রন্টির লেখা একটা উপন্যাস। তাহলে আমরা উত্তর নিচ্ছি হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটার কেন্দ্রীয় চরিত্র ছিল এলিজাবেথ ব্যানেট। 14 নম্বর প্রশ্নটা দেখুন, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ ড্যাশ বিন মোর ফার সাইটেড। তো এখানে বলেছে দিস কুড হ্যাভ ওয়ার্কড, অর্থাৎ আপনি এটা হলো থার্ড কন্ডিশনাল, ইফ এর পরে পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে। তার মানে এখানে হ্যাভ দিলে তো হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। হ্যাড দিলে ঠিক আছে, হ্যাড, তারপরে বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড দিস কুড হ্যাভ ওয়ার্ক, তাহলে এটা কাজ করতে পারত। উত্তর এটা ঠিক আছে। মাইট হবে না, মাইটের পরে বিন হবে না, তারপরে মাইটের পরে বিন দিতে হলে মাইট হ্যাভ বিন দিতে হবে। তাহলে উড এখানে হবে না, সুতরাং উত্তর হবে হলো হ্যাড। 15 নম্বর প্রশ্নটা দেখুন, হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস ইন ওয়ান কালচার মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার। বলেছে যে হোয়াট মে বি কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা যায়, কার্টিয়াস মানে সেটাকে শিষ্টাচার বা খুবই শালীন ভদ্র মনে হয় একটা কালচারে, ইন ওয়ান কালচার একটা কালচারে, মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার সেটা হয়তো অন্য আরেকটা কালচারে অ্যারোগেন্ট মনে হতে পারে। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যারোগেন্ট মিনস, অ্যারোগেন্ট মানে এখানে কি? অ্যারোগেন্ট মানে কি? রুড হতে পারে। গ্রেসিয়াস মানে মহৎ, মহতের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। তারপরে কোয়াস মানে সেটা হলো খুবই রাফ, এরকম হতে পারে। তারপর প্রিটেনশাস মানে সেটা যা না, প্রিটেন্ড মানে অভিনয় করা, ভান করা, তাহলে সেখান থেকে প্রিটেনশাস মানে সেটা সেরকম না বাট অভিনয় করছে, ভান করছে, এরকম। তাহলে আমরা এখানে উত্তরটা নিতে পারি রুড। যদিও কোয়াস মানে রাফ খানিকটা কাছাকাছি যায়, বাট রুড হবে এখানে। দেখুন যে একটা জিনিসকে হোয়াট মে বি কনসিডার্ড কার্টিয়াস, একটা জিনিস যেটাকে একটা কালচারে আপনার কার্টিয়াস মনে হয়, মে বি অ্যারোগেন্ট ইন অ্যানাদার সেটা অন্য একটা কালচারে হয়তো রুড মনে হতে পারে। সুতরাং উত্তর হবে রুড। আমরা উত্তর নিচ্ছি এই নাম্বার। 16 নম্বর প্রশ্নটা দেখুন, ডন জুয়ান ওয়াজ কম্পোজড বাই ডব্লিউ.বি. ইয়েটস, E.B. ব্রাউনিং, জর্জ গর্ডন বায়রন, আসলে এটা বায়রনেরই লেখা, সুতরাং উত্তর এটাই হবে। আলেকজান্ডার পোপ, সুতরাং উত্তর হবে সি নাম্বার। এটাও আপনাদের মুখস্থ রাখতে হবে, বিখ্যাত একটা কবিতার চরিত্র, সুতরাং এই কবিতার আপনারা পড়েও দেখতে পারেন। 17 নাম্বারটা দেখুন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এই প্রশ্নটার মধ্যে সবচেয়ে সহজ। শাট আপ, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। পরে শাহিন ইজ প্লেয়িং
ফুটবল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই শ্যাল কুক ডিনার নাও, অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ ইয়োর নেম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হবে শাট আপ। এই প্রশ্নটা দেখুন, ব্ল্যাক ডেথ ইজ দ্য নেম অফ আ ফিভার, এটা ফিভার নাকি এটা ছিল ব্ল্যাক ফিভার মানে কালো জ্বর, নাকি প্লেগ প্যান্ডেমিক ছিল মানে প্লেগ রোগ ছিল, নাকি এটা ছিল ডেথ অফ ব্ল্যাক পিপল, নাকি এটা ব্ল্যাক পিপলদের একটা রোগ ছিল। ব্ল্যাক ডেথ মূলত একটা বড় ধরনের, এই যে কিছুদিন আগে করোনা হলো, এর আগে এরকম বড়সড় রোগ এই ব্ল্যাক ডেথ একটা হয়েছিল। করোনার মধ্যে অনেক বেশি এটা সংক্রমিত হয়েছে সারা পৃথিবীতে, কিন্তু মানুষ মৃত্যুর হার 10 লাখ, অ্যারাউন্ড 10 লাখের মতো হয়েছে। কিন্তু এই ব্ল্যাক ডেথ যখন হয়েছিল তখন তো চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি উন্নত ছিল না, যে কারণে ওই সময় প্রচুর মানুষ মারা গিয়েছিল। আর ব্ল্যাক ডেথটা হয়েছিল 1346 সাল থেকে 1353 সাল পর্যন্ত, প্রায় 7 বছরের ছিল। এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপিয়ানরা প্রায় 50% মানুষ সে সময় মারা গিয়েছিল। তখন প্রায় 25 মিলিয়ন থেকে 50 মিলিয়ন, অর্থাৎ প্রায় 5 কোটির মতো মানুষ মারা গিয়েছিল। সেই সময় ইউরোপে যত মানুষ ছিল তার প্রায় অর্ধেক মানুষ, 50% মানুষ মারা গিয়েছিল। আর সারা পৃথিবীতে বলা হয় যে প্রায় 1/3 মানুষ সে সময়ে মারা গিয়েছিল। ইউরোপিয়ানরা সবচেয়ে বেশি ওই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো ওইটাকে তারা ব্ল্যাক ডেথ নামে আখ্যায়িত করে। ইউলিসিস ইজ এ পোয়েম রিটেন বাই রবার্ট ব্রাউনিং, নাকি ওয়ার্ডসওয়ার্থ, নাকি এস.টি. কোলরিজ, নাকি আলফ্রেড টেনিসন। ইউলিসিসটা লিখেছেন হলো আলফ্রেড টেনিসন, তবে ইউলিসিস আরেকটা আছে, সেটা হলো নোবেল উপন্যাস, সেটা লিখেছেন জেমস জয়েস। একই বানান, সব কিছু এক। জেমস জয়েস যেটা লিখেছেন সেটা হলো উপন্যাস, আর টেনিসন যেটা লিখেছেন সেটা হলো কবিতা, একই শিরোনামে লেখা। হু রোট দ্য পোয়েম অজিমান্ডিয়াস, খুব বিখ্যাত কবিতা। অজিমান্ডিয়াস লিখেছেন টমাস হার্ডি, না তিনি একজন ঔপন্যাসিক। রবার্ট ফ্রস্ট খুব বিখ্যাত কবি, আমেরিকান কবি, তাকে ফাদার অফ আমেরিকান পোয়েট্রি বলা হয়, কিন্তু রবার্ট ফ্রস্ট এটা লেখেন নাই। পি.বি. শেলি, পার্সি বি শেলি, তিনি এই কবিতাটা আসলে লিখেছেন। এডমান্ড স্পেন্সার, তিনিও খুব বিখ্যাত কবি, মহাকাব্য লিখেছেন, কিন্তু এটা তার কবিতা না। কবিতাটা হচ্ছে পার্সি বি শেলি মানে পি.বি. শেলির। ক্লিম ইউ ব্রাইট ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোবেল ডেভিড কপারফিল্ড, না। অ্যাডাম বেডে, না। আ প্যাসেজ টু ইন্ডিয়া, না। এটা হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা হচ্ছে টমাস হার্ডির লেখা একটা উপন্যাস। এই উপন্যাসটার কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে ক্লিম ইউ ব্রাইট। দ্য ট্রেন ইজ রানিং ড্যাশ 40 miles an hour অন টু অ্যাট, নাকি ফর, এখানে হবে অ্যাট। যখন নাকি আপনার এরকম স্পিড বা গতি বা ওরকম সংখ্যা বোঝানো হয় তখন আমরা অ্যাট ব্যবহার করি। দ্য ট্রেন ইজ রানিং অ্যাট, কত মাইল বেগে চলছে? 40 মাইল বেগে চলছে, তাহলে অ্যাট 40 miles an hour। 23 নম্বর প্রশ্নটা দেখুন, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য 2 children, তাহলে বিটুইন, ঠিক আছে, কারণ দুজন বলেছে, দুজনের মধ্যে হলে বিটুইন হয়। ওভার মানে উপর দিয়ে বোঝায়, তাহলে বাচ্চাদের উপর দিয়ে মানিকে ভাগ করে দিয়েছিলেন, মিলে না। অ্যামাং হলো 2-এর অধিক হতে হবে, সুতরাং বিটুইন ঠিক আছে। তারপরে ইন বিটুইন এখানে হবে না, এখানে শুধু বিটুইন হবে। ইন বিটুইনের অন্য এক্সপ্রেশন আছে, যেমন ধরুন রিড দ্য লাইন ইন বিটুইন দিস 2 sentences, এই দুইটা সেন্টেন্সের মধ্যে এই লাইনটা ভালো করে পড়ো, এরকম হতে পারে, কিন্তু এখানে হবে বিটুইন। 24 নম্বর প্রশ্নটা দেখুন, নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার, কেউ কি করতে পারবে না, ধরা যাক কেউ অস্বীকার করতে পারবে না যে সে ক্লেভার। তো এখানে বলেছে ডিফাই মানে হলো কোনো কিছুকে স্বীকার করতে অস্বীকার করা, বা কোনো কিছুকে মান্য করতে অস্বীকার করা। ধরা যাক কোনো একটা নিয়ম সে মানবে না, তো সেক্ষেত্রে হবে ডিফাই। বা সে তার লিডারকে মানবে না, সে বললো যে না, এরকম লিডারকে আমি মানবো না, তাহলে সেটা হবে ডিফাই। আর ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা, ঠিক আছে, তাহলে এটা হতে পারে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। নো ওয়ান ক্যান অ্যাডমায়ার দ্যাট হি ইজ ক্লেভার, মিলে না। নো ওয়ান ক্যান ডিনাই, কেউ অস্বীকার করতে পারে না যে সে চালাক। নো ওয়ান ক্যান ডিনাউন্স মানে হলো হেট করা, ঘৃণা করা, তাহলে এখানে ডিনাউন্স হবে না, হবে হলো ডিনাই। 25 নম্বর প্রশ্নটা দেখুন, চুজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব দ্য বয় টু লাই দিয়েছে, হ্যাঁ। অন দ্য ফ্লোর ইয়েস্টারডে মানে বালকটা ফ্লোরে গতকালকে শুয়ে পড়েছিল। তাহলে অপশনগুলো দেখুন, এখানে আছে লাইস তো হবেই না, কারণ এটা ইয়েস্টারডে যেহেতু বলেছে পাস্ট টেন্স হবে।
লাইড এটা আমরা অপশনে রাখতে পারি, এখন এইগুলো আমরা পরে দেখবো আরও ক্লিয়ারলি। হ্যাঁ, লেই এটা হতে পারে, কারণ লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লেই, লাই মানে যেটা শুয়ে পড়া, শুয়ে পড়ার পাস্ট টেন্স হচ্ছে লেই। আর লেইড এরকম নামে কোনো কিছু হয় না, সুতরাং এটার বানান টোটালি ভুল আছে। তাহলে আমাদের লাইস হবে না, লেইড হবে না। এখন লাইড আর লেই এই দুইটার মধ্যে কনফিউশন থাকতে পারে। চলুন আমরা এই লাইয়ের যে তিনটা ফর্ম আছে সেই তিনটা ফর্ম দেখে তারপরে এই প্রশ্নের উত্তরে আমরা আবার আসি। এখানে দেখুন লেই এটার মানে হচ্ছে পুট সামথিং ডাউন কেয়ারফুলি, অর্থাৎ আপনি খুব আস্তে করে কোনো একটা জিনিসকে রাখলেন, এটা হচ্ছে লেই। এটার পাস্ট ফর্ম হবে লেইড, এটার পাস্ট পার্টিসিপল ফর্মও হবে লেইড। আর লাই মানে শুয়ে পড়া, মানে বি হরাইজন্টাল মানে শুয়ে পড়া, এইটার পাস্ট টেন্স হচ্ছে লেই, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লেইন। আর লাই মানে যেটা মিথ্যা কথা বলা, সেইটা হবে হলো লাইট লাইট। এবার চলুন আমরা আবার অপশনটাতে, ও আচ্ছা একটু কথা বলে রাখা ভালো, এগুলোর সাথে যখন আইএনজি হবে তখন কি হবে বানানটা একটু খেয়াল করেন। এই যে প্রথম যে লেই, এটার সাথে আইএনজি হলে LAY আইএনজি, ডিরেক্টলি আইএনজি হবে। আর এই যে এই দুইটা, এটার সাথে যদি আইএনজি হতে হয় তাহলে এই বানানটা হবে LY আইএনজি, LIE তারপরে YING এরকম কিন্তু হবে না, বা আইএনজি এরকম হবে না, এটার বানানটা হবে LYING, লাইন। ওকে, তাহলে আমাদের যে অপশনটা ছিল সেটা কোনটা আসলে, সেটা কিন্তু হচ্ছে শুয়ে পড়া, তাই না? এই যে লাই, তাহলে লাইয়ের পাস্ট ফর্ম হলো, যেহেতু ওখানে ছিল ইয়েস্টারডে, তাহলে লাইয়ের পাস্ট ফর্ম হবে লেই, ঠিক আছে? আর লেইন হচ্ছে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই লেই মানে কিন্তু শোয়া নাই, লেই মানে হচ্ছে আস্তে করে কোনো জিনিস রাখা, এটার পাস্ট টেন্স হচ্ছে লেইড, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে লেইড। তাহলে চলুন আমরা আগের প্রশ্নটাতে যাই। এখন এখানে দেখুন দ্য বয় এখানে বলেছে কি টু লাই অন দ্য ফ্লো ইয়েস্টারডে, তাহলে এখানে হবে লেই, কারণ সে শুয়েছিল, বালকটা শুয়ে পড়েছিল। এটা মানে হচ্ছে লাইট, এটার মানে হচ্ছে মিথ্যা কথা বলা। আর এখানে আছে হলো লাইজ, এটা তো প্রেজেন্ট হবেই না, আর এটার বানান হয়নি, সুতরাং উত্তর হবে সি, লেই। 26 নম্বর প্রশ্নটা দেখুন, শি প্লেড অন দ্য ফ্লুট, অর্থাৎ সে বাঁশি বাজিয়েছিল, এটার আপনার প্যাসিভ ফর্মটা কী হবে? এখানে আছে দ্য ফ্লুট ওয়াজ প্লেড বাই হার। ওকে, এখানে একটা অতিরিক্ত অন দিয়েছে, সুতরাং অনটা এখানে নাই, তাহলে আমরা পরের অপশনে যাই। দ্য ফ্লুট ওয়াজ প্লেড অন বাই হার, এটা মনে হচ্ছে নিয়ম অনুযায়ী ঠিকই আছে সব কিছু, ঠিক আছে? দ্য ফ্লুট ওয়াজ প্লেড টু, এখানে আবার বাই নাই, সুতরাং এটা হবে না। দ্য ফ্লুট ওয়াজ বিং প্লেড, বিং হয় কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট সিম্পল, সুতরাং এটা হবে না। সুতরাং উত্তর এখানে যেগুলো দেয়া আছে এখান অনুযায়ী, এটা অনুযায়ী এখানে আমাদের উত্তরটা হবে বি। কিন্তু প্রশ্ন হলো এই অনটা কেন দিতে হলো? এটা দেওয়ার কোনো অর্থ ছিল না, এটা দেওয়ার কোনো মানে নেই। আমি নিজে বলছি না বানিয়ে বানিয়ে, এটা আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি। চলুন কিছু প্রমাণ দেখ। এখানে দেখুন কলিন্সের ডিকশনারিতে তারা বলছেন যে প্লে দ্য ফ্লুট, সরাসরি এখানে প্লে দ্য ফ্লুট বলছেন, এখানে কিন্তু প্লে এর পরে অন ব্যবহার করে নাই। এখানে এক্সাম্পল দেখুন, শি ডিড ওয়েল লার্ন টু প্লে দ্য ফ্লুট, প্লে অন দ্য ফ্লুট বলে নাই, হাউ টু রাইড হোর্সেস। হ্যাঁ, এটা লিখেছে কারা? এটা হলো টাইমসের, সানডে টাইমস এই পত্রিকার এটা হলো লেখা, সুতরাং এখানে কিন্তু অন ব্যবহার করা হয় নাই। পরেরটা দেখুন, মিউজিক ওয়াজ ইম্পর্টেন্ট টু হিম অ্যান্ড বিসাইডস দ্য ভায়োলিন হি লার্ন টু প্লে দ্য ফ্লুট, এখানে কিন্তু প্লে অন দ্য ফ্লুট বলে নেই, অ্যান্ড পিয়ানো। এরপরের এক্সাম্পলটা দেখুন, মিউজিক ওয়াজ এ বিট নাফ লাইক প্লেইং দ্য ফ্লুট ও সামথিং, এখানেও দেখুন আপনার প্লেইং এর পরে অন ব্যবহার করা হয় নাই। হি সেন্ট আ মেসেজ আই শুড লাইক টু প্লে দ্য ফ্লুট ফর ইউ, এখানেও দেখুন প্লে এরপরে প্লে অন দ্য ফ্লুট ফর ইউ এরকম কিন্তু বলা হয়। এখন কেমব্রিজ দেখুন এখানে বলছে যে প্লে অন অথবা প্লে আপন সামথিং, এটা বলতে তারা কি বুঝাচ্ছেন দেখুন, বলছে যে ইফ ইউ প্লে অন or upon someone's feelings, you encourage to make unfair use of these feelings in order to give yourself an advantage. মানে কারোর সাথে মজা করা, কারোর সাথে খেলা করা, বলে যে তুমি আমার সাথে মানে খেলা করো না, তার মানে তুমি আমার সাথে মানে কোনো কিছু আমার মন নিয়ে তুমি খেলা করো না, এরকম আর কি। ইফ ইউ প্লে অন সামওয়ানস ফিলিং, যদি তুমি কারোর ফিলিং নিয়ে খেলা করো, ইউ
এনকারেজ অ্যান্ড মেক আনফেয়ার ইউজ অফ দিস ফিলিংস, তাহলে তুমি এই ফিলিংসগুলোর আনফেয়ার ইউজ করবে, মানে তুমি এটা ভালো ব্যবহার করবে না, কারোর মন নিয়ে তুমি, কারো ভালোবাসা নিয়ে তুমি ছিনিবিনি করবে, সেটা হচ্ছে প্লে অন। তাহলে ইন অর্ডার টু গিভ ইয়োরসেলফ অ্যান অ্যাডভান্টেজ, তাহলে তুমি নিজে একটা অ্যাডভান্টেজ সেখান থেকে নিবে। এখানে বলছে দেখুন, আই হেট মার্কেটিং স্ট্র্যাটেজিস দ্যাট প্লে অন পিপলস ফিয়ার্স অ্যান্ড প্রেজুডিসেস। বলছে যে মানুষের যে ভয় এবং মানুষের যে প্রেজুডিস, মানুষের যে কুসংস্কার, সেগুলোর উপরে অ্যাডভার্টিজমেন্ট খেলা করে। তাহলে এই প্লে অন মানে কিন্তু বাঁশি বাজানো নয়, সুতরাং এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। এরপরে দেখুন অক্সফোর্ড কি বলছে, অক্সফোর্ড প্লে অন এটা বলছে টু কন্টিনিউ টু প্লে, টু স্টার্ট প্লেয়িং এগেন, অর্থাৎ খেলা চালিয়ে যাওয়া বা নতুন করে শুরু করা। বলেছে দ্য হোম টিম claimed a penalty but the referee told them to play on, মানে হোম টিম বলছে যে একটা পেনাল্টি দেওয়ার কথা, কিন্তু রেফারি পেনাল্টি না দিয়ে তাদের খেলা চালিয়ে যেতে বললেন। এই ক্ষেত্রে হলো প্লে অন, মানে সেটাকে তিনি চালিয়ে গিয়েছিলেন। তাহলে এই প্রশ্নটা আবার একটু খেয়াল করুন, শি প্লেড অন দ্য ফ্লুট, এখানে বলতে যে প্লেড এরপরে যে অন দেয়া হয়েছে, এই অন দেয়াটার কোনো অর্থ নাই এখানে, কারণ এটার সাথে এটা কোনোভাবেই যায় না। তাহলে শি প্লেড দ্য ফ্লুট এরকম বললেই হতো। এখন আপনারা বলতে পারেন যে এমনও তো হতে পারে যে সে ফ্লুট বাজানোটা বন্ধ করেছিল, তারপরে আবার সে বাজানো শুরু করেছিল, সেই অর্থে এখানে অন দেওয়া হয়েছে। যদি এরকম হতো তাহলে কিন্তু কথাটা আমাদের এইভাবে করে বলার দরকার নাই, শি প্লেড অন দ্য ফ্লুট এরকম করে বলার দরকার নাই। আমরা বলতে পারতাম শি রিজিউমড প্লেইং দ্য ফ্লুট, এরকমও বলতে পারতাম। সুতরাং এই অনটা এইখানে এই বাক্যের সাথে এই অনটা যায় না, তথাপিও যেহেতু দিয়েছে কিছু তো করার নেই, তাই আমরা উত্তর করব হলো বি নাম্বার। 27 নম্বর প্রশ্নটা দেখুন, অ্যান্টোনিম ফর অ্যাডিও, অ্যাডিও মানে কি? ফেয়ারওয়েল নাকি গুড বাই নাকি হ্যালো নাকি ভ্যালিডিকশন? একটা কমন সেন্স আপনারা এখানে কাজে লাগাতে পারেন, সেটা হলো ফেয়ারওয়েল, তারপরে হলো গুড বাই, ভ্যালিডিকশন, এগুলো সবগুলো মানেই কিন্তু বিদায়, আর অ্যাডিও মানেও বিদায়, কিন্তু এখানে বলেছে অ্যান্টোনিম, সুতরাং এখানে একটাই অপশন আছে বিপরীত, সেটা হচ্ছে হ্যালো। তাহলে আমরা এখানে হ্যালোটা উত্তর ধরব। 28 ওক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দিস ইজ আ ড্যাশ, মানে এটা কোন ধরনের বাক্য? সিম্পল সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স? তো ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নাই, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন নাই। আর সিম্পলে একটা মাত্র ক্লজ থাকে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডে একাধিক ক্লজ থাকে, তবে কম্পাউন্ডে ফ্যান ভয়েস থাকে। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড এগুলোর উপরে আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওইটা দেখতে পারেন। তো এখানে বলছে ওক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। তো এই যে লেস্ট মানে হচ্ছে যাতে না, মানে সো দ্যাট মানে যাতে, এটার নেগেটিভটা হচ্ছে লেস্ট। সো দ্যাট মানে যাতে, লেস্ট মানে যাতে না। তাহলে দেখুন ওক ফাস্ট লেস্ট যাতে না ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে না তুমি ট্রেনটাকে মিস করো। সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কম্পাউন্ডে লেস্ট এই কনজাংশনটা কখনো বসে না কম্পাউন্ডে, সুতরাং এটা হবে একটি কমপ্লেক্স সেন্টেন্স। 29 আর নাম্বার অফ সিঙ্গার্স ইন আ চার্চ ইজ কল্ড, একটা চার্চের মধ্যে যে নাম্বার অফ সিঙ্গার্স থাকে, অনেকগুলো সিঙ্গার্স থাকে, তাদের যে গ্রুপ সেটাকে কি বলা হয়? সেটাকে কয়ার বলা হয়, রাইট, তাদেরকে কয়ার বলা হয়। কাস্ট হলো নাটক বা সিনেমাতে যারা অভিনয় করেন তাদেরকে বলা হয় কাস্ট। আর ক্ল্যাক হচ্ছে গ্রুপ অফ পিপল যারা একদম অন্ধভক্ত, একদম আর্ডেন্ট ফলোয়ার্স যারা, তারা হলো ক্ল্যাক। সেটা যে কোনো রাজনৈতিক দল বা কোনো একটা গোষ্ঠীর একদম আর্ডেন্ট যারা ফলোয়ার থাকে তাদেরকে বলা হয় হলো ক্ল্যাক। আর ক্লাম্প মানে হলো গাছ বা কোনো কিছুর একটা গ্রুপ, এগুলো সব দিয়েই গ্রুপ বোঝানো হয়, কিন্তু উত্তরটা এখানে হবে কয়ার, কারণ চার্চের মধ্যে যে গ্রুপটা থাকে তাদেরকে কয়ার বলা হয়। 30 নম্বর কোয়েশ্চেনে দেখুন, পুট দ্য রাইট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক, হি রিচড দ্য ড্যাশ অফ হিজ লিটারি ক্যারিয়ার, তিনি পৌঁছিয়েছিলেন তার লিটারি ক্যারিয়ারের কোথায়? অ্যাবেটোয়ার মানে হচ্ছে আপনার যেখানে পশু জবাই করা হয় বা কসাইয়ের যে ঘর সেটা। অ্যাকমি মানে হলো চূড়া। আর অ্যাডমনিশ মানে হলো কোনো কিছুকে বলা যে আপনার এই কাজটা ঠিক হয় নাই, কাউকে বলে দেয়া যে আপনার কাজটা ভুল হয়েছে। আর অ্যাবডিকেট মানে হলো ক্ষমতা থেকে সরে যাবার, নামানো, হ্যাঁ, কাউকে। তাহলে এখানে হি রিচড দ্য ড্যাশ, হি রিচ দ্য অ্যাকমি মানে হলো চূড়া, অ্যাকমি অফ হিজ লিটারি ক্যারিয়ার, তিনি তার লিটারি ক্যারিয়ার চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। সুতরাং উত্তর হবে এটা। এখানে অবশ্য তেমন কোনো চাতুরতা নাই, প্রত্যেকটা ওয়ার্ডই ডিফারেন্ট, বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে। তো এখানে জাস্ট আপনাকে ওয়ার্ড মিনিংগুলো জানলেই এটা পারা যায়। 31 নম্বর প্রশ্নটা দেখুন, এখানে বলেছে অ্যাঙ্গার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার,
অর্থাৎ অ্যাঙ্গারকে, রাগকে তুলনা করা হয় ফায়ারের সাথে, তাহলে এখানে কি হবে? টু হতে পারে। তারপরে উইদিন বলেছে, উইদিন হবে না, এগেনস্ট হবে না, তারপরে ইনটু হবে না। তবে এখানে কনফিউশন হতো যদি আমরা টু এর সাথে যদি উইথ দিয়ে দিতাম, কারণ অনেক সময় টু আর উইথ এই কম্পেয়ারের পরে বসে। তবে প্রচলিতভাবে একটা মিসকনসেপশন আছে, সেটা আমি আপনাদেরকে আজকে এটা ক্লিয়ার করে দিব। আমরা প্রচলিতভাবে কি জানি? কম্পেয়ার এর পরে যদি সিমিলার জিনিসের সাথে তুলনা করা হয় তাহলে বসে উইথ, আর যদি ডিসিমিলার জিনিসের সাথে তুলনা হয় তাহলে হয় টু। কিন্তু এই কথার আসলে কোনো ভিত্তি নাই, আমি মন গড়া কথা বলছি না, কিছু প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ওয়েবসাইটটাতে বলেছে দ্য ফ্রেজ compared with is used to compare similar things, অর্থাৎ compare with বসে হলো similar things এর সাথে, while the phrase compare to is used to compare dissimilar things, অর্থাৎ বলেছে যেটার সাথে মিল নাই সেরকম জায়গায় আপনার বসে হলো compare to। চলুন আমরা উদাহরণ দেখি, এর মাধ্যমে বোঝার চেষ্টা করি। বলেছে compared with his father জ্যাক ইজ টলার, মানে তার বাবার সাথে যদি তুলনা করা হয় তাহলে জ্যাক হচ্ছে টলার, তাহলে জ্যাক আর তার বাবা একই রকম, সুতরাং এখানে হবে উইথ। আর পরের এক্সাম্পলটা দেখুন, কম্পেয়ার টু দ্য পিলার, পিলারের সাথে তুলনা করলে জ্যাক ইজ স্ট্রঙ্গার, জ্যাক হচ্ছে স্ট্রঙ্গার। এখন পিলার আর জ্যাক তো একই রকম না, সুতরাং এখানে হবে টু। অক্সফোর্ড ডিকশনারি বলছে কম্পেয়ার উইথ or to somebody or something to be similar or to someone or something else either better or worse। বলছে যে এটা বেটারও হতে পারে, এটা ওর্সও হতে পারে, এটা সিমিলারও হতে পারে। আর কম্পেয়ার উইথ অথবা টু এটা একটা অপরের পরিপূরক হিসেবে বসতে পারে, এটা সামবডির ক্ষেত্রেও হতে পারে, সামথিংয়ের ক্ষেত্রেও হতে পারে। এটা এমন না যে সিমিলার হলে উইথ, ডিসিমিলার হলে টু, এরকম কোনো কথা এখানে বলা হয় নাই। চলুন এক্সাম্পল দেখি। দিস স্কুল কম্পেয়ার্স উইথ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। এখন এখানে বলেছে ইট ইজ অ্যাজ গুড অ্যাজ দেম, অর্থাৎ তাদের এখানে যে শর্ত দিয়েছে সেই অনুযায়ী বলেছে যে এটা হতে পারে সিমিলার, হতে পারে বেটার, হতে পারে ওর্স, তার মানে এটা বলেছে যে সিমিলার। হ্যাঁ, সিমিলারটা এক্সাম্পল দিয়েছে। এখন আপনারা বলতে পারেন এটা তো ঠিকই আছে, আমাদের শর্ত অনুযায়ী বা আমরা যেভাবে করে জানি সেই অর্থ অনুযায়ী এটা ঠিকই আছে। দিস স্কুল, স্কুলকে কম্পেয়ার করেছে অন্য স্কুলের সাথে। ওকে, রাইট, আমি আপনার সাথে এটাতে একমত পোষণ করছি, আমরা প্রচলিতভাবে যেটা জানি সেটার সাথে এটা মিলে যায়। পরেরটা দেখুন, দিস হাউস ডাজ নট কম্পেয়ার উইথ আওয়ার প্রিভিয়াস ওয়ান। বলেছে ইট ইজ নট অ্যাজ গুড অ্যাজ, মানে ওইটার মতো নয়, ইট ইজ নট অ্যাজ গুড, এটা আগেরটার মতো অত ভালো নয়, তার মানে এটা হলো ওর্স। এখন এটাও কিন্তু ওই শর্ত অনুযায়ী এখানে মিলে যায়, কারণ হলো এখানে আছে হলো উইথ, কারণ এখানে এই হাউসটা, দিস হাউস, এটার সাথে প্রিভিয়াস হাউসের একটা তুলনা করা হয়েছে। ওকে, ডান, এ পর্যন্ত মিলে গেল। এবার আসুন, আই হ্যাভ হ্যাড সাম ডিফিকাল্টিস, আমার কিছু ডিফিকাল্টিস ছিল, প্রবলেম ছিল, বাট দে ওয়ার নাথিং কম্পেয়ার টু ইয়োর্স, কিন্তু সেটা তোমার কাছে, তোমার যে সমস্যা সেটার কাছে এটা কিছুই না। এবারে কি বলবেন? এখানে দেখুন আমার সমস্যার কথা বলা হয়েছে আর এখানে তোমার সমস্যার কথা বলা হয়েছে, তাহলে আমার সমস্যা তোমার সমস্যা, তাহলে তো সেটা একই রকম, তাহলে এখানে আবার টু দেওয়া হলো কেন? এখানে তো তাহলে উইথ দিলেই হতো। তার মানে উইথ আর টু এটা কিন্তু আলাদা কিছু নয়। এখানেই শেষ নয়, আমরা চলুন আরও দেখি। এখানে আরেকটু নতুন জিনিস জানতে পারি, সেটা কেমব্রিজও বলেছে, দেয়ার প্রাইসেস কম্পেয়ার ফেভারেবলি উইথ। ফেভারেবলি শব্দটা ব্যবহার করলে আর টু হয় না, তখন উইথই দিতে হবে, উইথ দোজ অফ দেয়ার কম্পিটিটর্স। তার মানে এটা কেমব্রিজও কিন্তু একইভাবেই ব্যবহার করেছে। এবারে চলুন আমরা কেমব্রিজ থেকে একটু দেখার চেষ্টা করি। কেমব্রিজ বলছে কম্পেয়ার সাম রিসেন্ট ওয়ার্ক উইথ ইউর ওল্ড স্টাফ অ্যান্ড ইউল সি হাউ মাচ ইউ হ্যাভ ইমপ্রুভড। তাহলে এখানে বলেছে যে তোমার কম্পেয়ার সাম রিসেন্ট ওয়ার্ক, তোমার কিছু সাম্প্রতিক কাজকে উইথ ইউর ওল্ডার স্টাফ, তাহলে প্রচলিতভাবে এই কথাটা এখানে মিলে যায় যে তার বর্তমান কাজ আর আগের কাজের সাথে তুলনা করতে বলা হয়েছে। ওকে, তাহলে এটা মেনে নিলাম। পরেরটা দেখুন, দিস রোড ইজ কোয়াইট বিজি কম্পেয়ার টু অথবা উইথ আওয়ার্স। তাহলে প্রচলিত নিয়ম অনুযায়ী এখানে আমাদের রোড আর তাদের রোডের কথা বলেছে, তার মানে এখানে কিন্তু উইথ হওয়ার কথা ছিল, এখানে টু দেয়াটা কথা ছিল না, তার মানে টু আর উইথের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই।
পরের এক্সাম্পলটা দেখুন, চিলড্রেন সিম টু লার্ন মোর ইন্টারেস্টিং থিংস কম্পেয়ার টু অথবা উইথ ওয়েন উই ওয়ার অ্যাট স্কুল। অর্থাৎ বাচ্চারা এখন বেশি ইন্টারেস্টিং জিনিস শিখতে চায়। এটাও একই রকম, যখন আমরা স্কুলে ছিলাম আমরা যেভাবে শিখেছি সেটার সাথে এটার তুলনা করা হয়েছে, একই জিনিস। তাহলে এখানে উইথ হওয়ার কথা ছিল, টু দেওয়ার কথা ছিল না। আলটিমেটলি বোঝা যাচ্ছে টু আর উইথের মধ্যে কোনো পার্থক্য নাই। এখন দেখুন এখানে কম্পেয়ারটাকে আমরা কোন কাজে ব্যবহার করতে পারি সেগুলোর কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে বলেছে টু জাজ, জাজ করার জন্য, সাজেস্ট করার জন্য, ও কনসিডার দ্যাট সামথিং ইজ সিমিলার, যে কোনো জিনিস সিমিলার, ওর অব ইকুয়াল কোয়ালিটি, অথবা ইকুয়াল কোয়ালিটির আছে টু সামথিং এলস, কোনো কিছুর সাথে। এখন এখানে দেখুন, দ্য পোয়েট কম্পেয়ার্স হিজ লাভার্স টাং টু আ রেজার ব্লেড। অর্থাৎ এটা প্রচলিতভাবে মিলে যায় যে টাংয়ের সাথে তার লাভার্সের যে টাং সেটার সাথে, জিহ্বার সাথে তুলনা করেছে রেজার ব্লেডের। তার মানে হলো এটা দুইটা ডিসিমিলার জিনিসকে তুলনা করা হয়েছে, তার মানে টু আছে, ঠিক আছে। এইটা দেখুন, স্টিল অনলি 25, সে মাত্র তার বয়স 25 বছর, শি হ্যাজ বিন কম্পেয়ার্ড টু দ্য গ্রেটেস্ট ডান্সার অব ওল্ড টাইম। তাকে তুলনা করা হচ্ছে গ্রেটেস্ট ডান্সার, সমস্ত যুগের ভালো ভালো ডান্সারদের সাথে তার তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু আবার দেখুন প্রচলিতভাবে যেটা বোঝানো হয় সেটার সাথে মিলল না, কারণ তিনি একজন ডান্সার, তাকে তুলনা করা হচ্ছে অন্য ডান্সারদের সাথে। সুতরাং এখানে কিন্তু উইথ হওয়ার কথা ছিল, যদি আমরা প্রচলিত ধারণাটাকে ঠিক ধরে নিই। তার মানে এখানে উইথ না দিয়ে টু দেওয়া হয়েছে, এটা কেমব্রিজ দিয়েছে, সুতরাং এটা ভুল আছে, এটা বলার কোনো অবকাশ নাই। সুতরাং টু আর উইথের মধ্যে কোনো পার্থক্য নাই। আরও এক্সাম্পল আছে দেখুন, পিপল কম্পেয়ার্ড হার টু এলিজাবেথ টেইলর। তাহলে এখানেও দেখুন এলিজাবেথ টেইলর আর শি, তাকে তুলনা করেছে এলিজাবেথ টেইলরের সাথে, তার মানে এখানে উইথ হওয়ার কথা ছিল কিন্তু দিয়েছে টু। সুতরাং আমরা এখান থেকে যে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হচ্ছে উইথ আর টু এর মধ্যে কোনো আসলে পার্থক্য নাই। তাহলে অক্সফোর্ড এবং কেমব্রিজ আমাদেরকে যেটা শেখালো সেটা হচ্ছে প্রচলিতভাবে আমরা যে অন্যান্য ওয়েবসাইট বা অন্যান্য বইগুলোতে যেগুলো পাই, কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু এর মধ্যে পার্থক্য, সিমিলার জিনিস হলে কম্পেয়ার উইথ আর ডিসিমিলার জিনিসের সাথে তুলনা হলে কম্পেয়ার টু, এই কথার আসলে কোনো ভিত্তি নাই। এবার প্রশ্নটা দেখুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সেন্টেন্স কোনটা সঠিক সেটা আমাদেরকে বেছে নিতে হবে। বলেছে হি ডিসকাসড দ্য ম্যাটার, তিনি ঘটনাটা সম্বন্ধে আলোচনা করেছিলেন। এখন ডিসকাস এটা হলো একটা ট্রানজিটিভ ভার্ব, এটার পরে সরাসরি অবজেক্ট বুঝবে, সুতরাং এই বাক্যটা সঠিক আছে। পরে দেখুন হি ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এখানে অ্যাবাউট দরকার হয় না, কারণ এই ভার্বটা সরাসরি অবজেক্ট গ্রহণ করবে যেহেতু এটা একটা ট্রানজিটিভ ভার্ব। হি ডিসকাসড অন দ্য ম্যাটার, এটারও দরকার নাই। নান অফ দ্য অ্যাবাভ, আসলে উত্তর আছে এখানে, সুতরাং উত্তরটা হবে এই নাম্বার, হি ডিসকাসড দ্য ম্যাটার। 33 নম্বর প্রশ্নটা দেখুন, এখানে বলেছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আমাদেরকে বাছাই করতে হবে কোনটার বানান সঠিক আছে। এখানে দেখুন হরস্কোপ, এই হরস্কোপ বানানে একটা আর হবে, এখানে দিয়েছে দুইটা আর, সুতরাং এটা ভুল আছে। নিউমেনিয়া, PNEU, নিউ MONIA, এটা ঠিক আছে। ওকেজন বানানটাতে আপনার ডাবল সি হবে, OCCASION, একটা দিয়েছে, তার মানে এটা হবে না। অ্যাম্বারাস বানানে EMBA ডাবল আর হবে, অ্যাম্বারাস বানানে ডাবল আর হবে, সুতরাং এখানে বানান হবে হলো নিউমিনিয়া, এটা সঠিক আছে, বাকিগুলো সঠিক নাই। 34 নম্বর প্রশ্নটা দেখুন, ডেসটিমোনা ইজ এ ক্যারেক্টার ইন দ্য ফলোইং শেক্সপিয়ারিয়ান প্লে। কোনটার চরিত্র হচ্ছে ডেসটিমোনা? ডেসটিমোনা একটা চরিত্র, তো ডেসটিমোনা চরিত্রটা কি ম্যাকবেথের? না, এটা ওথেলোর একটা চরিত্র, রাইট? হ্যামলেটের চরিত্র না, কিং লিয়ারের চরিত্র না, তাহলে উত্তর হবে ওথেলো। লাস্ট প্রশ্নটা দেখুন, ম্যাটেরিওলজি রিলেটেড টু কি? কনক্রিট স্ল্যাবস, অর্থাৎ কনক্রিট স্ল্যাব, ওই যে স্ল্যাব যেগুলো থাকে ইয়ের উপরে, ড্রেনের উপরে, সেরকম, নাকি মোটর ভেহিকলের সাথে রিলেটেড, নাকি ওয়েদার ফোরকাস্টিং? রাইট, ম্যাটেরিওলজি ইজ ওয়েদার ফোরকাস্টিং, রিলেটেড টু ওয়েদার ফোরকাস্টিং, সুতরাং এই উত্তরটা ঠিক আছে। আর পরটা আছে মোটর নিউরন ডিজিজ, তার মানে এটা হবে না, সুতরাং ম্যাটেরিওলজি হচ্ছে এটা রিলেটেড টু ওয়েদার ফোরকাস্টিং। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন যাতে সবার আগে ভিডিওটা আপনি পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সেই পুরাতন কথা, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।